সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বাস্তবতা হলো এই একাবিংশ শতাব্দীতে এই গ্রহের যে কোনো বাসিন্দা যার জীবনের মান মোটামুটি দারিদ্র্য সীমার একটু উপরে, সম্ভবত তার নিজের কাছে একটা স্মার্টফোন আছে, অথবা তার কাজ করার জায়গায় বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়, অথবা খাওয়া দাওয়া, শরীর চর্চা করা, এমনকি যেখানে ঘুমায় তার আশেপাশে কারো না কারো কাছে স্মার্টফোন থাকবেই। সাধারণভাবে বলা যায় এই পৃথিবীতে প্রতি ৩ জন মানুষের ২ জনের কাছে অন্তত একটি করে স্মার্টফোন আছে। আর স্মার্টফোনের বিভিন্ন অ্যাপসের সুবিধা এবং ব্যবহারের নিয়মাবলী মোটামুটি সবারই জানা। বর্তমান সময়ে সব বয়সী মানুষের দ্বারা স্মার্টফোনের ব্যবহার অ্যাবসলিউটলি দৃশ্যমান। কেউ বা তার অ্যাপস ব্যবহার করে লম্বা সময়ের জন্য কথা বলছে, আবার কেউ এক দৃষ্টিতে চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে আঙুলের সাহায্যে বিভিন্ন কাজ করেই চলেছে, অথবা কেউ কেউ স্মার্টফোনের সাহায্যে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন। এক সমীক্ষায় প্রকাশ যে স্মার্টফোনের সাধারণ ব্যবহারকারীরা দিনে অন্তত ৩,০০০ বার স্মার্টফোনে ক্লিক, ট্যাপ অথবা সোয়াইপ করে। আর স্মার্টফোন ব্যবহার করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে তারা দিনে ৫,০০০ বারের বেশি স্মার্টফোনে ক্লিক, ট্যাপ অথবা সোয়াইপ করে থাকে। স্মার্টফোন আমাদের জীবনকে সহজ এবং সম্ভাবনাময় করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দীর্ঘক্ষণ ধরে ফোনের ব্যবহার আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে নানা সমস্যা এনেছে, এবং সর্বোপরি স্মার্টফোন থেকে নির্গত CO2 কার্বন এমিশন মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষণায় প্রকাশ যে গ্লোবাল কার্বন এমিশনের বড় একটি অংশের দায় কিন্তু স্মার্টফোনের উপর। গ্লোবাল কার্বন এমিশন এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ তার প্রায় ১৭% ভূখণ্ড হারাবে এবং দেশের ৩০% কৃষিজমি হারিয়ে যাবে। এছাড়া উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে মানুষ ধীরে ধীরে শহরে স্থানান্তরিত হওয়ার প্রবণতাও আমাদের নজরে পড়ে। ২০২২ সালে প্রায় ১৭ কোটি জনসংখ্যার উপর ভিত্তি করে একটি সমীক্ষায় প্রকাশ যে বাংলাদেশে মাথাপিছু CO2 নির্গমনের পরিমাণ 0.64 টন, যা ২০২১ সালের হিসেব থেকে জনপ্রতি 0.02 বৃদ্ধি পেয়েছে। স্মার্টফোন নিয়ে আলোচনার অন্য পর্বে গ্লোবাল কার্বন এমিশনে স্মার্টফোনের ভূমিকা নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। তবে মনে রাখা দরকার যে এই স্মার্টফোনের গড় বার্ষিক কার্বন ফুটপ্রিন্ট হলো 63 কেজি CO2e অর্থাৎ CO2 ইকুইভ্যালেন্ট, যা একটি স্মার্টফোন উৎপাদন, বাজারজাতকরণ এবং ১ বছর ব্যবহারের ফলে উৎপন্ন হয়। সংক্ষেপে বলা যায় যে কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে কোনো ব্যক্তি বা কোম্পানি তার কোনো কার্যক্রম বা উৎপাদন প্রক্রিয়ার ফলশ্রুতিতে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয় তা কার্বন ডাইঅক্সাইড অথবা CO2 ইকুইভ্যালেন্ট এমিশন CO2e দ্বারা প্রকাশ করা হয়। অতএব গ্লোবাল CO2e এর অবস্থা উন্নয়নে সাধারণ একজন ব্যক্তি তেমন কোনো ভূমিকা রাখতে না পারলেও একটি স্মার্টফোন ক্রয় এবং ব্যবহার নিয়ন্ত্রণের ব্যাপারে একজন ব্যক্তির অনেক কিছু করার আছে। এক সমীক্ষা মতে ২০২৩ সালে আমাদের দেশের ৭৪.৫% মানুষ স্মার্টফোন ব্যবহার করত। মনে রাখা দরকার যে স্মার্টফোন তৈরির প্রক্রিয়ায় প্রায় ৯০% কার্বন এমিশন হয়। ফলে আপনার জন্য একটি নতুন ফোন না বানাতে হলে ৯০% কার্বন এমিশন কমে যাবে। অতএব আমাদের সকলের পক্ষেই ব্যক্তিগতভাবে সম্ভব আমাদের নিজেকে, এই দেশকে এবং এই গ্রহকে বাঁচানোর ব্যাপারে ভূমিকা রাখা। একটু ভেবে দেখুন, আমরা সকলে পৃথক পৃথকভাবে একা, কিন্তু ১০ জন মিলে বা ১০ লক্ষ, ১০ কোটি বা ১০ শত কোটি মিলে আমরা কিন্তু একা নই। নিজেকে বাঁচিয়ে অন্য সকলকে বা এই গ্রহকে বাঁচাতে হবে। এ বিষয়ে একজন অজানা পণ্ডিত ব্যক্তির একটি উক্তি উল্লেখ করে স্মার্টফোন সংক্রান্ত ব্যাপারে আজকের আলোচনা আমি শুরু করতে চাই। তিনি বলেছেন,
what counts in life is not the mere fact that we have lived. It is what difference we have made to the lives of others that will determine the significance of the life we lead. অর্থাৎ জীবনের সার্থকতা কেবল নিজে বেঁচে থাকার মধ্যে নিহিত নয়, অন্যের বাঁচার জন্য আমরা কি ভূমিকা রাখি সেটি জীবনের সার্থকতা নির্ধারণ করে। প্রকৃত অর্থে স্মার্টফোন আমাদের জীবনে আশীর্বাদ এবং অভিশাপ। এই বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্মার্টফোন কি ক্ষতি করে এবং এ ব্যাপারে আমাদের করণীয়। হাউ ব্যাড ইজ স্মার্টফোন ফর দ্য প্ল্যানেট অ্যান্ড হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ইট। আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটি তথ্য সমৃদ্ধ, তাই খেয়াল করে শোনার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ রইল। মূল আলোচনায় যাওয়ার পূর্বে স্মার্টফোন থেকে নির্গত CO2 কার্বন এমিশন সংক্রান্ত ক্ষতিকারক দিকের কিছু ধারণা দিতে চাই। উৎপাদন থেকে শুরু করে এর নিষ্পত্তি পর্যন্ত, অর্থাৎ প্রোডাকশন টু ডিসপোজাল। এই পর্বে স্মার্টফোনগুলোর পরিবেশের উপর নানাভাবে সে প্রভাব ফেলে। ডেলয়েট টেকনোলজির একটি প্রতিবেদন অনুসারে 2022 সালে স্মার্টফোনগুলো আমাদের এই গ্রহে 146 মিলিয়ন টন CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গমন করেছে, যার বেশিরভাগ কার্বন ফোনের উৎপাদন ও পরিবহনের সময় নির্গত হয়েছে, বাকিটা ব্যবহারের 1 বছরের কার্বন এমিশন। স্মার্টফোন তৈরির সময় CO2 উদ্গীরণ ক্ষতির পাশাপাশি পুরানো এবং অকেজো মোবাইল ফোন ফেলে দিলে সে অঞ্চলে বসবাসকারী মানুষ, গাছপালা এবং প্রাণীর মারাত্মক ক্ষতি হতে পারে। মোবাইল ফোনের ব্যাটারিতে প্রায়শই আর্সেনিক এবং সীসা থাকে, যা ভূগর্ভস্থ পানি এবং প্রকৃতিতে মিশে সকল প্রাণীর অসুস্থতার কারণ হতে পারে। স্মার্টফোন তৈরির জন্য লিথিয়াম, নিওডাইমিয়াম এবং অ্যান্টিমনি এর মতো বিরল উপাদানের প্রয়োজন হয়, যার সবকটিরই সরবরাহ সীমিত বলে বিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করেছেন। এটি একটি বিশেষ উদ্বেগের বিষয়, কারণ এই উপাদানগুলো বৈদ্যুতিক যানবাহন এবং উইন্ড টারবাইন এর মতো গ্রিন এনার্জি উৎপাদনে ব্যবহৃত হয়, যা জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের মূল ভূমিকা পালন করে। স্মার্টফোন প্রাথমিকভাবে একটি মোবাইল ফোন, কিন্তু এটি সাধারণ মোবাইল ফোনের মতো কেবল কথা বলা বা মেসেজ পাঠানোর কাজে ব্যবহৃত হয় না। স্মার্টফোন অনেক জীবন ঘনিষ্ঠ বিষয়, যেমন ফটো ডিসপ্লে, ভিডিও দেখা বা গেমস খেলা, নেভিগেশন, বিল্ট ইন ক্যামেরা, অডিও এবং ভিডিও প্লেব্যাক ও রেকর্ডিং, ইমেল পাঠানো এবং রিসিভ করা, বিল্ট ইন অ্যাপস ফর সোশ্যাল ওয়েবসাইটস এবং বিভিন্ন ওয়েবসাইট সার্চ করা, ওয়্যারলেস ইন্টারনেট সহ অনেক কিছু স্মার্টফোনে আঙ্গুলের টিপ দিলেই পাওয়া যায়। বলা বাহুল্য যে মানব সভ্যতার জন্য স্মার্টফোন যে চাক্ষুষ আশীর্বাদ এনেছে, তার জন্য এর উৎপাদন এবং ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। জরিপে প্রকাশ যে পৃথিবীর সকল ভোগ্য পণ্যের মধ্যে স্মার্টফোন সব থেকে জনপ্রিয়। প্রাপ্ত তথ্য মতে গত 1 বছরে প্রায় 4.5 বিলিয়ন সেলফোন ব্যবহার করা হয়েছে। একদিকে ফোন কোম্পানিগুলো নতুন নতুন ভার্সনের ফোন তৈরি করে চলেছে, অন্যদিকে আমরাও নতুন নতুন মডেলের ফোন ক্রয় করেই চলেছি। কিন্তু তাৎক্ষণিক পাওয়া এই সুবিধা সময়ের আশীর্বাদের পাশাপাশি যে অভিশাপের বাস্তবতা ঢাকা পড়ে আছে, তা হলো স্মার্টফোনে প্রাপ্ত যাবতীয় অ্যাপস সময়ের ব্যবহার এবং অপব্যবহারের ফলে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ক্ষতি, এবং তার থেকেও মারাত্মক হলো স্মার্টফোনের উৎপাদন এবং ব্যবহারের ফলে যে পরিমাণ কার্বন এমিশন হয়, তা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর সেটা মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে। এই দুমুখ ধারালো নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি সম্পর্কে করণীয় বিষয়গুলো পরিষ্কারভাবে চিন্তা করার সুবিধার্থে কয়েকটি উক্তি আমি এখানে উল্লেখ করব। তার প্রথমটি হচ্ছে ম্যারিয়ান রাইট এলডেলম্যান। তিনি বলেন, ইন এভরি সিড অফ গুড দেয়ার ইজ অলওয়েজ আ পিস অফ ব্যাড। অর্থাৎ প্রতিটি ভালোর ভিতর এক টুকরো খারাপ লুকিয়ে থাকে। এছাড়াও সম্ভবত ইটালিয়ান বা ফ্রান্সের একটি প্রবাদ আমি উল্লেখ করব, সেটি হচ্ছে, এভরি রোজ
হ্যাজ ইটস থর্ন, অর্থাৎ প্রতিটি গোলাপেই কাঁটা থাকে। অথবা পারস্যের একটি প্রবাদও এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে হি হু ওয়ান্টস আ রোজ মাস্ট রেসপেক্ট দ্য থর্ন। গোলাপ চাইলে তার কাঁটাকে সহ্য করতেই হবে। উক্তিগুলো যে বাস্তবতা প্রকাশ করে তা হলো স্মার্টফোনের মতো আশীর্বাদ এবং অভিশাপে ভরা এই যন্ত্রটি উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে নীতি নির্দেশিকা প্রণয়নে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কাটার জন্য যেন গোলাপ পরিত্যাগ করতে না হয়, তেমনিভাবে কাটার আঘাত থেকে বেঁচে থাকা এবং কতটুকু কাটার আঘাত সহনীয় সে সম্পর্কে চিন্তা ভাবনা করে আমাদের এ ব্যাপারে নির্দেশিকা প্রণয়ন করতে হবে। তার জন্য স্মার্টফোনের আশীর্বাদ এবং অভিশাপ এ দুটি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা পূর্ব শর্ত। মনে রাখতে হবে স্মার্টফোন ব্যবহার এবং বিশেষ করে ফোনের উৎপাদন প্রক্রিয়ায় বিশাল পরিমাণ CO2 বাতাসে ছাড়ে, আর স্মার্টফোনের মোট কার্বন এমিশনের 85 থেকে 95% উৎপাদনের প্রক্রিয়ায় এই কার্বন নির্গমন হয়। মোটামুটিভাবে বলা যায় প্রতি বছর মোবাইল ফোন উৎপাদন এবং তা ব্যবহারজনিত কারণে প্রকৃতিতে যে পরিমাণ কার্বন এমিশন হয় তা ছোট একটি দেশের বাৎসরিক কার্বন এমিশনের সমান বলে ধরা যায়। গত কয়েক বছর যাবৎ মোটামুটি গড়ে 2 বিলিয়ন অতিরিক্ত মোবাইল ফোন বাজারে আসে। সে ফোনগুলো উৎপাদন এবং ব্যবহারের ফলে যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয় তা 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি জনসংখ্যার দেশ ফিলিপাইনের মোট কার্বন এমিশনের সমান বলে ধরা যায়। এছাড়া এ বিষয়টিও খেয়াল রাখা দরকার যে সারা বিশ্বের ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্যের 10% স্মার্টফোন থেকে আসে। এক সমীক্ষা মতে 2019 সালে স্মার্টফোনের ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্যের ওজন ছিল 50 মিলিয়ন মেট্রিক টন, আর সেগুলো উৎপাদনের জন্য কাঁচামালের আনুমানিক মূল্য ছিল 75 মিলিয়ন ডলার। আরও মনে রাখতে হবে যে 2019 সালে সব ধরনের ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্যের রিসাইকেলিং বা পুনর্ব্যবহারের হার ছিল মাত্র 17%। স্মার্টফোনগুলোর সাথে কার্বন নিঃসরণ জড়িত, কারণ এর উৎপাদন, ব্যবহার এবং নিষ্পত্তি সব ক্ষেত্রেই শক্তি বা এনার্জির প্রয়োজন হয়, যা কার্বন নিঃসরণের মূল কারণ। স্মার্টফোনের সাথে সম্পর্কিত কার্বন নিঃসরণের কিছু চিত্র বা কিছু আলোচনা এখন আমি করব। স্মার্টফোনের সাথে সম্পর্কিত কার্বন নিঃসরণ, তা প্রথমটি হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন। একটি স্মার্টফোন তৈরি করতে বিভিন্ন উপাদান যেমন লোহা, প্লাটিনাম এবং কপার ব্যবহার করা হয়। এই উপাদানগুলো নিষ্কাশন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহন সব ক্ষেত্রেই কার্বন নিঃসরণ হয়। দ্বিতীয় দিকটি হচ্ছে ইউজ বা ব্যবহার। স্মার্টফোনগুলো ব্যবহারের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়, যা সাধারণত ফসিল ফিউয়েল বা জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদন করা হয়। এছাড়া স্মার্টফোন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার জন্য টাওয়ার এবং ডেটা সেন্টারের মতো অবকাঠামোগুলোতেও কার্বন নিঃসরণের সাথে সম্পর্ক রয়েছে। আর 3 নম্বরটি হচ্ছে ডিসপোজাল বা নিষ্পত্তি। পুরানো স্মার্টফোনগুলো সাধারণত ওয়েস্ট বা ইলেকট্রনিক আবর্জনা হিসাবে চিহ্নিত করা হয়। এই আবর্জনা প্রক্রিয়াজাতকরণ সাধারণভাবে একটা কঠিন কাজ এবং সে প্রক্রিয়া কার্বন নিঃসরণ করে। স্মার্টফোন ব্যবহারকারী হিসাবে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো হচ্ছে পরিবেশের উপর স্মার্টফোনের ক্ষতিকারক প্রভাব কী সেটা জানা, আপনার পকেটের স্মার্টফোনটি গ্লোবাল এমিশনে কতটুকু ভূমিকা রাখছে সেটা জানতে হবে। 3 নম্বর হচ্ছে ফ্যাক্টরি থেকে বের হয়ে আপনার হাতে আসার আগে এই ফোনটি পরিবেশের কি পরিমাণ ক্ষতি করেছে সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর চতুর্থটি হচ্ছে স্মার্টফোনের ইন্টারনেট যন্ত্রাংশ টক্সিক মেটাল দিয়ে তৈরি করা হয়, আর ফোন পরিত্যক্ত হওয়ার পর সেগুলো নিরাপদভাবে নিষ্পত্তি করা খুব কঠিন কাজ। স্ক্রিনে একটি চিত্রে স্মার্টফোনের কার্বন এমিশন দেখানো হচ্ছে। ডেলয়েট টেকনোলজি মিডিয়া অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন তাদের 2022 সালে প্রকাশিত TMT টেকনোলজি মিডিয়া অ্যান্ড টেলিকমিউনিকেশনসের এই রিপোর্টে দেখানো হচ্ছে যে 4.5 বিলিয়ন স্মার্টফোন বাৎসরিক 146 মিলিয়ন টন CO2e নির্গমন করে। এটা খুব একটা পরিষ্কার বিষয় যে একটা স্মার্টফোন তৈরি করতে যে পরিমাণ পরিবেশ দূষণ হয়
সে তুলনায় ফোনটি ব্যবহার করাকালীন তার থেকে অনেক কম পরিবেশ দূষণ হয়। এ তথ্য থেকে মনে হতে পারে যে তাহলে ব্যবহারকারী হিসাবে আমাদের তেমন কোনো ভূমিকা নেই। ব্যাপারটি কিন্তু একদম সেরকম না। ব্যবহারকারী হিসাবে পরিবেশ দূষণ কমানোর পদক্ষেপ হিসেবে নতুন একটি সেলফোন না কিনে পুরনো সেলফোনটি যতদিন সম্ভব ব্যবহার করা আমাদের সবারই দরকার। ডেলোইট গ্লোবাল রিসার্চ ফর টেক, মিডিয়া অ্যান্ড টেলিকমসের প্রধান পল লি বলেন, there are lots of steps in the manufacturing process which are quite energy intensive. So, by the time the phone arrives in a box in the customer's hands, the vast majority of the lifetime emissions of that device would have been emitted. অর্থাৎ একটি স্মার্টফোন তৈরি করতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, যেগুলো খুব এনার্জি ইন্টেন্সিভ। তাই বাক্সবন্দী হয়ে একটি ফোন ভোক্তাদের হাতে পৌঁছানোর আগেই ফোনটি তার জীবদ্দশায় যত পরিমাণ এমিশন করে তার সিংহভাগ এমিশন করা হয়ে যায়। 2022 সালে স্মার্টফোন থেকে কার্বন এমিশনের একটি চিত্র দেখানো হচ্ছে। প্রথম কলামে দেখানো হচ্ছে যে মোট CO2 এমিশন তার 83% আগের বছরে তৈরি 1.4 বিলিয়ন নতুন ফোন থেকে উৎপাদনের প্রক্রিয়ায় সংগঠিত হয়। দ্বিতীয় কলামে একেবারে নতুন একটি স্মার্টফোন 1 বছর ব্যবহার করলে 85 কেজি কার্বন এমিশন করে, যার মাত্র 5% প্রকৃত ব্যবহারের জন্য হয়। বাকি এমিশন ফোনের জন্য কাঁচামাল খনি থেকে সংগ্রহ সহ তৈরির সময় হয়ে থাকে। তৃতীয় এবং চতুর্থ কলামে দেখানো হচ্ছে রিফার্বিশিং এবং ডিসপোজাল অবলিক রিসাইক্লিং এর জন্য উৎপাদনের তুলনায় খুব নগণ্য পরিমাণ CO2 উদ্গীরণ করে। ডেলোইট গ্লোবাল রিসার্চ ফর টেক, মিডিয়া অ্যান্ড টেলিকমসের প্রধান পল লি আরও বলেন, what the customer has in their hand is something quite slick and shiny, but the step before that involves lots of extraction of raw materials. অর্থাৎ ভোক্তারা তাদের হাতে একটি সুন্দর মসৃণ দ্রব্য পায়, কিন্তু তার আগে সেটা তৈরির জন্য কাঁচামাল সংগ্রহের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। ফোন রিসাইকেলের একটি বর্ণমূলক চিত্র স্ক্রিনে দেখানো হচ্ছে। চিত্রে দেখানো টাংস্টেন, গোল্ড এবং টিন, এই তিনটি খনিজ পদার্থ ফোনে থাকে যেগুলো রিসাইকেল করা যায়। এখানে উল্লেখ করা বাঞ্ছনীয় মনে করছি যে সেলফোন তৈরির জন্য অত্যাবশ্যকীয় কিছু এলিমেন্ট এমন এমন দেশ থেকে আসে যেখানে যুদ্ধাবস্থা বিরাজমান, ফলে সেগুলো সংগ্রহ অনেক বিপজ্জনক হয়ে থাকে। তারপর কাঁচামালগুলো একটি কঠিনভাবে নিয়ন্ত্রিত পরিবেশের ভিতর দিয়ে প্রক্রিয়াজাতকরণ করতে হয়। যেমনটি একটি সেমিকন্ডাক্টর তৈরির জন্য নিয়ন্ত্রিত তাপ ও আর্দ্রতা বজায় রাখতে যে এনার্জির প্রয়োজন হয় তা মোট খরচের প্রায় 30%। এছাড়া সেমিকন্ডাক্টর ফ্যাক্টরিগুলো এনার্জি সোর্স এবং পানির উৎসের কাছাকাছি হওয়া অত্যাবশ্যক। টেকনোলজি, মিডিয়া অ্যান্ড টেলিকমস অ্যাট ডেলয়েট এর রিসার্চ ম্যানেজার বেন স্ট্যানটনের মতে বা তার কথায়, it's a huge challenge for smartphone brands actually understanding the emissions that go into creating the device. They may not have perfect visibility all the way down the supply chain. So, if they, as a central player in the creation, struggle, then for the customer to really comprehend all of those things is very, very challenging. অর্থাৎ একটি স্মার্টফোন ব্র্যান্ডের জন্য স্মার্টফোন তৈরির সাথে জড়িত কার্বন এমিশনের দিকে খেয়াল রাখা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। সাপ্লাই চেনের প্রতিটি স্তরের কথা তাদের চিন্তায় না থাকার সম্ভাবনাই বেশি। স্মার্টফোনের পুরো বিষয়ের একেবারে মুখ্য ভূমিকায় থেকে তাদের যদি এই অবস্থা হয়, তাহলে একজন ভোক্তার পক্ষে পুরো ব্যাপারটি খেয়াল করা দুরূহ একটি বিষয়। আপনার হাতে ধরা যে স্মার্টফোন, সেটি আপনার এত কাজে লাগছে, যেটি আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনকে অধিকতর অর্থবহ করে তুলছে। সে ফোনটি প্রতিবার ব্যবহারের সময় ফোনটির দিকে তাকিয়ে সে সেটের পিছনের অদেখা কাহিনী এবং এর মাধ্যমে নির্গত CO2 আপনার স্বাস্থ্য এবং পরিবেশের উপর যে ক্ষতিকারক প্রভাব ফেলছে, সে ভাবনাটি যদি আপনার মনের কোনায় একটুও হলেও উকি দেয়, তাহলেই আমি এই যন্ত্রটির আশীর্বাদ
গ্রহণ করে এবং তার অভিশাপগুলো থেকে দূরে থেকে নিজেকে, নিজের পরিবার, বন্ধু এবং পরিবেশকে বাঁচাতে সবাই একটুখানি হলেও ভূমিকা রাখতে সক্ষম হবেন সে কামনা করে আজকের আলোচনা শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের জীবনে স্মার্টফোনের আশীর্বাদ এবং অভিশাপ এবং সর্বোপরি এর অভিশাপ থেকে বেঁচে কিভাবে আশীর্বাদগুলো গ্রহণ করা যায় সে বিষয়গুলো নিয়ে পরবর্তী ধারাবাহিক আলোচনাগুলোতে সাথে থাকবেন বলে আশা করছি। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি, যে বিষয়গুলো আমি মনে করি সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষের জন্য কল্যাণকর। বিষয়গুলো নিয়ে আমি এবং আমার টিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি, কারণ এ ধরনের সরাসরি আলোচনায় ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকে এবং সেটা বুঝতে ও বোঝাতে সুবিধা হয়। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।